পয়লা সেপ্টেম্বর থেকে বাড়ছে গ্যাস ও বিদ্যুতের দাম। গ্যাসের চুলায় মাসিক বিলে বাড়তি যোগ হচ্ছে 200 টাকা করে। বিদ্যুতে বাড়ছে 2.93%। রাঙামাটি থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর এক সদস্য আটক। অস্ত্র, ঘোড়া ও আরাকান আর্মির পোশাক জব্দ। মিয়ানমার থেকে পঞ্চম দফায় ফেরত আনা 25 নাবালককে স্বজনদের কাছে হস্তান্তর। 100 জনকে ছেড়ে দেওয়া হলো নিজ জিম্মায়। ঈদুল আজহায় পশু কোরবানির জন্য রাজধানী এবং সকল বিভাগীয় ও পৌর এলাকায় নির্দিষ্ট স্থান নির্ধারণ। হাসপাতাল ও রেল লাইনের পাশে পশুর হাট না বসানোর সিদ্ধান্ত। এবং প্রতিদিনই ভাঙছে গাইবান্ধায় করতোয়া নদীর বাঁধ। গ্রামের পর গ্রাম প্লাবিত। এখনো পানিবন্দী কুড়িগ্রামের 1.5 লক্ষাধিক মানুষ। ক্ষতির মুখে রোপা আমনাবাদ। বাংলার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি ইশরাত জাহান। পহেলা সেপ্টেম্বর থেকে আরেক দফা বাড়ছে গ্যাস ও বিদ্যুতের দাম। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এনার্জি রেগুলেটরি কমিশনের সম্মেলন কক্ষে কমিশনের চেয়ারম্যান আব্দুর রব খান আনুষ্ঠানিক ঘোষণায় এ তথ্য জানান। গ্যাসের দাম বাড়ছে 26.29%, আর বিদ্যুতের দাম বাড়ছে 2.93% হারে। সেই হিসেবে গ্যাসের ক্ষেত্রে গ্রাহক পর্যায়ে এক বার্নারের দাম বেড়ে হয়েছে 600 টাকা, আর 2 বার্নারের দাম হয়েছে 650 টাকা। আমরা ভোক্তা পর্যায়ে আমরা বিদ্যুতের দাম বাড়াইছি 2.93%, আর গ্যাসের মূল্য বাড়িয়েছি 26.29%। এদিকে অতীতের তুলনায় বর্তমানে দেশে বিদ্যুতের উৎপাদন বৃদ্ধির কারণে শিল্প খাতে বিদ্যুৎ সংযোগ নেওয়ার শর্ত শিথিল করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এতে শিল্প খাতের সংযোগ প্রক্রিয়ায় নীতিমালায় যে জটিলতা সৃষ্টি হয়েছিল তা কমে আসবে বলে দাবি করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। সকালে মন্ত্রী তার নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন তথ্য জানান। এর আগে 23 আগস্ট শিল্প খাতে বিদ্যুৎ সংযোগের নীতিমালা সংক্রান্ত এক পরিপত্র জারি করে বিদ্যুৎ বিভাগ। সেখানে বলা হয়, নতুন সিদ্ধান্তের কারণে 10 মেগাওয়াট পর্যন্ত চাহিদার ক্ষেত্রে বিতরণ কোম্পানিগুলোই সংযোগ দিতে পারবে। অন্যদিকে 10 মেগাওয়াটের বেশি চাহিদার সংযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট আবেদন বিদ্যুৎ বিভাগে পাঠানোর বাধ্যবাধকতার কথাও বলা হয় পরিপত্রে। এমন সিদ্ধান্তের ফলে স্থানীয় বিনিয়োগকারী সহ শিল্প উদ্যোক্তারা নিরবিচ্ছিন্ন বিদ্যুতের সরবরাহ পাবেন বলে আশা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর। কিছুটা প্রথম দিকে তো যেহেতু বিদ্যুৎ এরকম ছিল না বলেই আমরা কিছুটা কিন্তু রেশনিং করছিলাম আমরা শিল্প খাতে। এখন টোটালি আমরা ওপেন করে দিয়েছি। আমরা বলতে পারেন যে আসছে তাকে আমরা দিব। এবং আরেকটা জিনিস হলো, আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাচ্ছেন শিল্প খাতে, সেটার ব্যাপারে ইনশোর করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করছি যে আপনারা আসেন প্রপোজাল নিয়ে, আমরা 33 কেভি থেকে সরাসরি লাইনের ব্যবস্থা করে দেব। সেটাও আমাদের ইনশাল্লাহ সমস্যা নাই। ট্রান্সমিশন খাতে আমাদের কিছু সমন্বয় করা দরকার আছে, কারণ ট্রান্সমিশনে আমাদের প্রচুর ইনভেস্টমেন্ট হবে আগামীতে সেখানে, এবং বিদ্যুৎ জেনারেশনের খাতে আমাদের বেশ কিছু ডেভেলপমেন্ট হবে, বৃহৎ ইনভেস্টমেন্ট আসছে। সুতরাং ওইখানে প্রাইস কিছুটা আমরা অ্যাডজাস্টমেন্ট করতে চাচ্ছি। আমরা আশা করছি বার যেন আগামী মাসের মধ্যে দিবে, সেরকমভাবেই আমাদেরকে আশ্বাস দিয়েছেন। মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির এক সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। সকালে রাজস্থলী উপজেলার তাইতং পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর আলম খান জানান, অং নং ইং নামের আটককৃত ওই ব্যক্তির কাছ থেকে একটি পিস্তল, 2টি ঘোড়া, 3টি ল্যাপটপ, মোবাইল, পাসপোর্ট ও আরাকান আর্মির পোশাক উদ্ধার করা হয়েছে। এছাড়া মিয়ানমার সেনাবাহিনীর পোশাক তৈরির 30 গজ কাপড়ও পাওয়া গেছে। তাকে রাজস্থলী থানায় রাখা হয়েছে। গতকাল বান্দরবানের বড় মদকে বিজিবির সঙ্গে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সংঘর্ষের পর রাঙামাটিতে যৌথ বাহিনী এই অভিযান চালায়। আর্মি এবং বিজেপি থামসিতে অভিযান করতেছিল, সেটা সূত্র ধরেই বিশেষ করে আর্মিদের তথ্যের ভিত্তিতে রাজস্থলীতে একটা বাড়ির আমরা সন্ধান পাই। ঘোড়া, মোটরসাইকেল সহ বেশ কিছু আলামত পাওয়া গেছে। ইভেন আরাকান আর্মি ব্যবহার করে এরকম কিছু পোশাক এবং পোশাকের কাপড় ওইখানে পাওয়া গেছে, আপনারা জানেন। সেখানে একজন লোককে আটক করা হয়েছে। ওইখানকার আরাকান আর্মিদের বা বিচ্ছিন্নতাবাদীদের কোনো সদস্য হতে পারে, যেহেতু তার ইভেন কিছু পোশাকও পাওয়া গেছে তার বাসায়।
মিয়ানমার থেকে পঞ্চম দফায় ফেরত আনা 25 নাবালককে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি 100 জনকে ছেড়ে দেওয়া হয়েছে নিজ জিম্মায়। সকালে পুলিশ ও রেড ক্রিসেন্টের অধীনে তাদের ছেড়ে দেওয়া হয়। এদিকে ফেরত আসা 125 বাংলাদেশের কাছ থেকে 14 জেলার শনাক্ত 60 জন মানব পাচারকারীর নাম পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা সন্তানকে পেয়ে এভাবেই আবেগে আপ্লুত হয়ে পড়লেন মা। সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ার রওনা হওয়ার 6 মাস পর সরকারের সহায়তায় দেশে ফিরে এলো নুরুল আফসার। নুরুলের মতো আরো 25 নাবালককে আদালতের নির্দেশে হস্তান্তর করা হয় স্বজনদের কাছে। মাকে দেখে অনেক ভালো লাগছে, আর বুড়োতে বেশি কষ্ট পাইছি। অনেক বাধ্য হয়েছে আমার গালা থেকে রক্ত বাইরেছে। দালাল আমাকে একটু লোভ দেখাইছে যে তোমরা দেশে কি করতেছো, দেশে গেলে 50-60 হাজার টাকা কামাইতে পারবা। লোভে পড়ে আমি গেছি। আমার লাত্তি দিয়ে আমার ফেলা দিছে, আমার সাগরের ভিতরে ফেলা দিয়ে 1 ঘন্টা আমার সাগরের ভিতরে শাস্তি দিছে। এখন খুব ভালো লাগতেছে, বাড়ি যাচ্ছে, খুব ভালো লাগতেছে। এদিকে অপর 100 জনকে পুলিশের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে নিজ জিম্মায়। মোট 125 জনের জবানবন্দিতে শনাক্ত হওয়া মানব পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার। আমরা প্রায় 68 জনের মতো আমরা দালালিটির মধ্যে চিহ্নিত করতে পেরেছি। কক্সবাজার সহ যে 14টি জেলার আমরা নাম পেয়েছি। আমরা তাদেরকে 14টি জেলার বিভিন্ন থানায় পাঠাবো, সেখানে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দালালদের বিরুদ্ধে। অ্যাডাল্টদের আমরা IOM এর মাধ্যমে তাদের কাছে প্রত্যেকটা থানার মাধ্যমে আমরা তাদেরকে হস্তান্তর করতে যাচ্ছি, এবং বাদবাকি যে শিশু ছিল তাদেরকে রেড ক্রিসেন্টের মাধ্যমে আমরা হস্তান্তর করছি। 21 মে ও 29 মে মিয়ানমারের জলসীমা থেকে 935 জনকে উদ্ধার করা হয়েছিল। এদের মধ্যে 5 দফায় ফেরত আনা হয়েছে 626 জনকে। সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময় আরও থাকছে। প্রেম আর দ্রোহে আজও অমলিন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। 39তম মহাপ্রয়াণ দিবসে কবির প্রতিকৃতিতে ভক্ত আর অনুরাগীদের শ্রদ্ধা। মেগা এবারে বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোরোস্কেল ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনার ওজন মনিটরিং সম্ভব। আসন্ন ঈদুল আজহায় রাজধানী এবং সকল বিভাগীয় ও পৌর এলাকায় যেখানে সেখানে কোরবানির পশু জবাই করা যাবে না। পার্শ্ববর্তী খোলা স্থান, খেলার মাঠ সহ নির্দিষ্ট স্থানে পশু কোরবানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য রাজধানীতে 493টি স্থান নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক। দুপুরে সচিবালয়ে এ সংক্রান্ত এক আন্তঃ মন্ত্রণালয় সভায় কোরবানির হাটের স্থানও নির্ধারণ করা হয়। ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছর রাজধানী সহ দেশের পৌর এলাকার অলিগলি, বাড়ির সামনে সহ যেখানে সেখানে পশু কোরবানির কারণে পরিবেশ দূষণের পাশাপাশি দ্রুত বর্জ্য অপসারণ সহ নানা সংকট দেখা দেয়। এছাড়া যত্রতত্র পশু জবাই এবং প্রচুর রক্ত দেখে অনেকের মনে নেতিবাচক প্রভাব পড়ে। এসব বিবেচনা নিয়ে আসন্ন ঈদুল আজহায় একটি নির্দিষ্ট স্থানে পশু কোরবানির জন্য রাজধানীতে 493টি স্থান নির্ধারণের কথা জানান স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক। আমরা একটা নির্দিষ্ট জায়গায় গরু নিয়ে যাব কুরবানির দিন, সেখানে জবাই হবে এবং সেখানে মাংস কেটে মাংস ওখানে বিতরণ হবে, এবং একই সাথে ওখান থেকে সিটি কর্পোরেশন এবং পৌরসভা ময়লা উচ্ছিষ্ট সব নিয়ে আসতে পারবেন এবং ওই জায়গাটাকে পূর্বের ন্যায় জীবাণুমুক্ত করে রেখে আসবে। উত্তর দক্ষিণ মিলে 493টি জায়গা আমরা ইতিমধ্যে নির্ধারণ করেছি। এই 493টি জায়গা জনগণের কল্যাণে ওই স্থানে কুরবানি করার জন্য যাতে করে ইমাম সাহেবগণ থাকতে পারেন তার বন্দোবস্ত হবে। এদিকে রাজধানীতে এবার 16টি পশুরহাট বসবে উল্লেখ করে তিনি বলেন, হাসপাতাল ও রেল লাইনের পাশে পশুরহাট না বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল লাইনের উপরে কোনোভাবে পশুর হাট বসাতে আপনারা দিবেন না। এই সাময়িক কিছু আয়ের জন্য, সাময়িক কিছু রেভিনিউ রাজস্ব আয়ের জন্য বড় ধরনের এই সমস্যা যেন তৈরি না হয়। কোনোভাবে হাসপাতাল এলাকার মধ্যে নিকটবর্তী জায়গায়ও কোনো হাট যাতে না বসে, আপনারা দয়া করে সেটা দেখবেন। এই সিদ্ধান্ত বাস্তবায়নে রাজধানী সহ সকল বিভাগীয় ও পৌর শহরে সচেতনতামূলক প্রচারের উদ্যোগ নেওয়ার কথাও জানান স্থানীয় সরকার বিভাগের সচিব। আমরা সবার সহযোগিতা চাই। প্রসন্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। যানজট রোধে মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবে না বলে আবারও জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া সড়ক দুর্ঘটনা রোধে এ সময় ফিটনেসবিহীন যানবাহন চলাচলও নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে বলে জানান তিনি। সকালে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের 4 লেনের কাজ পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
হাইওয়ে এবং হাইওয়ের পাশে কোরবানির পশুঘাট বসবে না, নাম্বার 1। নাম্বার 2, ফিটনেসবিহীন কোনো গাড়ি চলবে না। আর ফিটনেসবিহীন গাড়ি যদি রাস্তায় নামে তাহলে চালক মালিক উভয়কে শাস্তির মুখোমুখি হতে হবে। নাব্য সংকটের কারণে সপ্তম দিনের মতো আজও দফায় দফায় বন্ধ রয়েছে কাওড়াকান্দি শিমুলিয়া নৌ রুটের ফেরি চলাচল। এতে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে শত শত যানবাহন। কাওড়াকান্দি ফেরিঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, পদ্মা নদীতে ডুবোচরে ফেরি আটকে যাওয়ায় দফায় দফায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে এই রুটের 18টি ফেরির মধ্যে 2টি ছোট ফেরি দিয়ে স্বল্প পরিসরে যানবাহন পারাপার করা হচ্ছে। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় কাওড়াকান্দি ঘাট থেকে শিবচরের পাঁচচর বাজার পর্যন্ত প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এখনো অপরিবর্তিত রয়েছে গাইবান্ধার বন্যা পরিস্থিতি। ঘাঘট নদীর পানির চাপে ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এছাড়া দেশের বিভিন্ন জেলায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গাইবান্ধায় গোবিন্দগঞ্জের বালুয়া এলাকায় বাঙালি নদীর বাঁধ ভেঙে আরও 5টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। একই সঙ্গে গোবিন্দগঞ্জের ছোট দুর্গাপুর গ্রামে করতোয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে 2টি ইউনিয়ন। এছাড়া ঘাঘট নদীতে বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে সর্বানন্দ এবং বামনডাঙ্গা ইউনিয়নের বেশ কিছু এলাকা। এতে দুর্ভোগে পড়েছেন এসব এলাকার হাজার হাজার পরিবার। এদিকে শরীয়তপুরে পদ্মা সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। এতে নতুন করে দুর্ভোগে পড়েছেন জেলার বন্যা কবলিত মানুষ। সিরাজগঞ্জে বন্যার পানি নামতে শুরু করলেও এখনও দুর্ভোগে রয়েছেন বন্যার্তরা। শুকনো খাবারের পাশাপাশি দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত নদ নদীগুলোতে পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ব্রহ্মপুত্র ও ধরলার পানি প্রবাহ বিপদসীমার নিচে নেমে এসেছে। তবে পানিবন্দী দশা থেকে মুক্তি পাননি 1.5 লক্ষাধিক মানুষ। আর ক্ষতির মুখে পড়েছে রোপা আমন আবাদ। মোমিনুল ইসলাম মঞ্জুর তথ্য, রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত এক সপ্তাহ ধরে বন্যার পানিতে ভাসছে 9 উপজেলার 55টি ইউনিয়নের 262টি গ্রামের 1.5 লক্ষাধিক মানুষ। এসব মানুষ খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি পয়ঃনিষ্কাশন সমস্যায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। দেখা দিয়েছে পানিবাহিত নানান রোগ। রান্না করি পাচ্ছি না, আমার চোখের মধ্যে কোনো মতো রান্না করি বাচ্চাদের খাওয়াচ্ছি। আমার ঘরে দুয়ারে পানি, আমি পানি থাকতে আমার হাতে টাঙে ঘাও হয়েছে। এদিকে বন্যায় রোপা আমন আবাদ ক্ষতির মুখে পড়েছে বেশি। প্রায় 2.5 লাখ কৃষকের 1.5 লক্ষাধিক হেক্টর আমন ক্ষেত পানিতে তলিয়ে আছে। 2 বিঘা আবাদ করছি, আবার ডুবে গেছে, সব পানির নিচে চলে গেছে। টিকবে কি টিকবে না এটা বলা যায় না। ব্র্যাক এনজিও থেকে 10,000 টাকা ঋণ নিয়ে আমন আবাদ করছি, বন্যাতে তলে গেছে। এখন যে কি করবো দিশেহারা হয়ে গেছে। 1.5 বিঘা জমি আবাদ করছি, পানির তলার মধ্যে তলে গেছে। এখন তো হবে কি হবে না আল্লাহ পাকে জানেন। এই পরিস্থিতিতে পানি নেমে যাওয়ার সাথে সাথে সংরক্ষিত চারা এবং নাবি জাতের বীজতলা তৈরি করে চারা রোপণের জন্য কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমাদের বিভিন্ন কৃষকের ঘরে নাবি জাতের কিছু ধান বীজ আছে। এই ধান বীজগুলো দিয়ে যদি এই মুহূর্তে চারা করে 15-20 দিনে চারা লাগানো যায় তাহলে আমাদের যে ক্ষতি সম্ভাবনা সেটা আমরা পুষিয়ে নিতে পারবো। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলায় এবার 1,02,262 হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে। এর মধ্যে 52,263 হেক্টর ক্ষেত পানিতে তলিয়ে আছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। এদিকে গত কয়েকদিনের টানা বর্ষণে নীলফামারীর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় নষ্ট হয়ে গেছে আমনের বীজতলা। এতে চরম হতাশায় দিন পার করছেন কৃষকরা। কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে নীলফামারীতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,11,223 হেক্টর জমি। কিন্তু গত কয়েকদিনের টানা বর্ষণে লক্ষ্যমাত্রার 3 ভাগের 1 ভাগ নিম্নাঞ্চল ডুবে যায় পানিতে। এদিকে নতুন করে রোপণের জন্য পর্যাপ্ত চারা না থাকায় চরম হতাশায় রয়েছেন কৃষকরা। বৃষ্টি এবং বন্যায় আমাদের সব তলিয়ে গেল এবং সম্পূর্ণ বন্যায় আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এখন নতুন করে যে আমরা জমিতে ধান লাগাবো এই ধরনের আমাদের কোনো বীজ নাই। ডুবিয়ে আছে, ডুবার পর কিছু কিছু বেড়াইছে, বেড়াতে বহু একেবারে নেরবার ঠেরবার হয়ে আছে। ও আর ভরসা নাই আর হবার মতন।
জমি তলে আছে, এখন বাড়ি হয় নাই মনে করেন, কিছু অংশ বাড়ি হয়েছে, জমি মাঠে মারা গেছে, একদম 4.5 গ্রামের জমি নষ্ট হয়ে গেছে। নাশকতার পরিকল্পনার অভিযোগে খাগড়াছড়িতে জিহাদি বইসহ এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। দুপুরে বিয়াম স্কুল এলাকায় ইমাম ও ওলামা পরিষদ কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায় নাশকতার পরিকল্পনা চলছে এমন তথ্যের ভিত্তিতে লিটন হোসেন নামে এক শিবির কর্মীকে জিহাদি বই, সিডি, ব্যানার ও পোস্টার সহ আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী শিবির নেতা নজরুল হোসেনের বাসায় তল্লাশি চালানো হয়। এ সময় নজরুল হোসেনকে আটক করতে না পারলেও সেখান থেকেও জিহাদি বই ও পোস্টার জব্দ করে পুলিশ। নীলফামারীতে নাশকতার মামলায় জামিন নামঞ্জুর করে বিএনপি জামায়াতের 23 নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক AKM জাহাঙ্গীর আলম এই আদেশ দেন। আদালত সূত্রে জানা যায় 2014 সালের 5 জানুয়ারি 10ম জাতীয় সংসদ নির্বাচনে ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নে একটি ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই ও অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় পরদিন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আমির বোরহান বাদী হয়ে ডিমলা থানায় অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে দীর্ঘ তদন্ত শেষে গত 31 মার্চ বিএনপি জামায়াতের 57 জনের নাম উল্লেখ করে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র জমা দেয় পুলিশ। আবারও শিশুদের সামনে উন্মুক্ত মঞ্চে ধূমপান করলেন সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। বিকেলে সমাজ কল্যাণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া সরকারি শিশু পরিবারের নিবাসীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন তিনি। মঞ্চে ওঠার কিছুক্ষণ পরে তিনি ধূমপান শুরু করেন। এ সময় ছবি ধারণ করতে গেলে মন্ত্রীর সাথে থাকা লোকজন সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেয়। পরে শিশুদের সাথে গলা মিলিয়ে গান গেয়ে হাসি ঠাট্টায় মেতে ওঠেন মন্ত্রী। এর আগেও মঞ্চে ধূমপান করে তীব্র সমালোচিত হন তিনি। পরে এক সংবাদ সম্মেলনে ক্ষমাও চান সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। তারা নিহত হয়েছে, ভাষার সাইবার জগৎকে নিরাপদ করতে সাইবার অপরাধ আইন করা হচ্ছে উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হকিনু বলেছেন, আইন হওয়ার পর 57 ধারার প্রয়োজন আছে কি নেই তা বিবেচনা করা হবে। দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, 21শে আগস্টে যারাই জড়িত থাকুন না কেন তাদের আইনের আওতায় আনা হবে। 21শে আগস্টের খুনি এবং আগুন সন্ত্রাসের খুনি ও পরিকল্পনাকারী তিনি যেই হোক, এমনকি বেগম খালেদা জিয়াও যদি হন, তারেক রহমানও যদি হয়, তাহলে তাদেরকে কোনো রেহাই দেওয়া যাবে না। সাইবার অপরাধীদের মোকাবেলা করার জন্য একটা সাইবার অপরাধ আইন তৈরি করছি। সেই আইনটা তৈরি হয়ে যাক, সে আইনের তৈরি হওয়ার পরে 57 ধারার দরকার আছে কি নাই তখন আমরা বিবেচনা করব। ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক সুব্রত কুমার দের ওপর হামলাকারীদের আগামী রোববারের মধ্যে গ্রেপ্তার করতে প্রশাসনকে আলটিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বিকেলে শিক্ষক সমিতির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে সকালে এই ঘটনার প্রতিবাদে প্রশাসনিক ভবনের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। এতে কর্মকর্তা কর্মচারীরাও অংশ নেন। এ সময় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ে সব ক্লাস পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। এদিকে বিকেলে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রামে 2টি ফার্মাসিকে সিলগালা এবং আরও 2টি ফার্মাসিকে 20,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনুমোদনহীন এবং বেনামি প্রতিষ্ঠানের ওষুধ মজুদ ও বিক্রির দায়ে এই দণ্ড দেয়া হয়। দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বে নগরীর রিয়াজউদ্দিন বাজার, সদরঘাট ও চামড়ার গুদাম এলাকায় 12টি ফার্মাসিতে অভিযান চালানো হয়। এ সময় আশা এন্টারপ্রাইজ ও বানু স্টোর্স নামের 2টি ফার্মাসি থেকে অনুমোদনহীন ও বেনামি প্রতিষ্ঠানের ওষুধ জব্দ করা হয়। পরে এসব ওষুধ মজুদ ও বিক্রির অপরাধে 10,000 টাকা করে 2টি ফার্মাসিকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া লাইসেন্স না থাকায় শাহ আমানত ও খাজা ফার্মাসি 2টি সিলগালা করে দেয়া হয়। যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু ইব্রাহিম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানায় গতকাল রাতে যশোর বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহরুল ইসলাম সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিপন হোসেন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে শাহরুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে অবিলম্বে তার মুক্তির দাবি জানান তারা। কুষ্টিয়ার নসিমন উল্টে এক শিক্ষক নিহত হয়েছেন। সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানায় গতরাত 12:30টার দিকে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের খোকসার মালিগ্রাম এলাকায় নসিমনটি উল্টে গুরুতর আহত হন শিক্ষক মাহবুবুল আলম। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত মাহবুবুল আলম পাংশা উপজেলার কলিমহর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে স্পিড ডিটেক্টরের মাধ্যমে যানবাহনের গতি নির্ণয় অভিযান চলছে। মহাসড়কে দুর্ঘটনা রোধে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই অভিযান চলবে। হাইওয়ে পুলিশ জানায় সকালে দাউদকান্দি, ইলিয়টগঞ্জ, ময়নামতি সহ মহাসড়কের 5টি পয়েন্টে স্পিড ডিটেক্টরের সাহায্যে দ্রুতগতি সম্পন্ন গাড়ির বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় বিভিন্ন গাড়ির হেডলাইটে কালো রং করে দেওয়া হয়। এছাড়া অতিরিক্ত গতিসম্পন্ন বেশ কটি গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গত 10 আগস্ট জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সভায় মহাসড়কে ঘণ্টায় সর্বোচ্চ 80 এবং শহরে 40 কিলোমিটার গতিতে গাড়ি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়নে জেলায় আলাদাভাবে 225টি হাইওয়ে কমিউনিটি পুলিশ টিম গঠন করা হয়েছে। আগামী ডিসেম্বরে পৌরসভা নির্বাচনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। দুপুরে মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসারের সার্ভার স্টেশন উদ্বোধন শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। জানুয়ারি মাসের 1 তারিখে 18 বছর হবে তারা ভোটার হবে। তবে এবার আমরা আরেকটা কাজ করছি যে যাদের বয়স 16 বছর হবে সামনে জানুয়ারিতে 1 তারিখে তাদের নামগুলো রেজিস্ট্রি করছি অন্য কারণ, সেটা হলো জাতীয় পরিচয় পত্র তাদের দেওয়ার চিন্তা ভাবনা আছে। আমাদের এখন যে সকল পৌরসভা আছে ওগুলোর হয় ফেব্রুয়ারির দিকে তাদের মেয়াদ শেষ হবে। আইন অনুসারে তার 90 দিনের আগে যে সময়টুকু থাকবে তার মধ্যে নির্বাচন করার সুযোগ রয়েছে। আমরা সেই কারণেই যেগুলো ডিসেম্বরে করা সম্ভব হবে ডিসেম্বর মাসে আমরা সেই পৌরসভা নির্বাচনগুলো করে ফেলব। দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলায় নিহত ব্যবসায়ী আলাউদ্দিনের লাশ নোয়াখালীর গ্রামের বাড়িতে পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। গতকাল রাতে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশটি বুঝে নেন পরিবারের লোকজন। পরে ভোরে গ্রামের বাড়ি সেনবাগ উপজেলার বালিয়াকান্দিতে লাশ নেওয়া হলে আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গত 18 আগস্ট দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে আলাউদ্দিন জুয়েলকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। যথাযথ মর্যাদায় ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 39তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য ডক্টর মহিতুল আলম। এরপর একে একে শিক্ষক শিক্ষার্থীরা সহ বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়। সৃষ্টির ক্ষেত্রে তিনি ছিলেন আজীবন গভীর নিমগ্ন এক স্রষ্টা। অস্থিরতা তার বৈচিত্র্যময় ভাবনার সহচর, আর চাঞ্চল্য তার অদমিত প্রাণশক্তির প্রকাশ। তিনি ভালোবেসেছিলেন মানুষ আর তাদের মুক্তির আকাঙ্ক্ষা। তাই সঙ্গত কারণেই তাকে বেছে নিতে হয়েছে বিদ্রোহের পথ। তবে তার দ্রোহ আর সমস্ত সৃষ্টি উৎসাহিত হয়েছে তার প্রেমিক সত্তা থেকেই। তিনি কবি, বিদ্রোহী, প্রেমিক কাজী নজরুল ইসলাম। আজ তার 39তম প্রয়াণ দিবস। তারিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। এক হাতে তার বাঁশের বাঁশুড়ি, আর হাতে রণতুর্য। তিনি বিদ্রোহী আবার প্রেমিকও বটে। নজরুল কাব্য, সঙ্গীত আর কর্মজীবনে অভেদ ও সুন্দর সাম্যকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ আর তার প্রেম প্রেয়সী মন যেন একাকার হয়ে তার সৃষ্টি থেকে উপচে পড়েছে।
যে অর্থে তিনি বিদ্রোহী, সেই সম অর্থে তিনি প্রেমিকও বটে। কবিতার মানুষ, ছন্দের মানুষ, দ্রোহের সুরের সাথে প্রেম বিরহের রসের সম্মিলন ঘটিয়ে যে সঙ্গীত সৃষ্টি করলেন তা নিছক সঙ্গীত নয়, এর মধ্যে রয়েছে সামাজিক রাজনৈতিক উন্মিলন। হিন্দু মুসলমান সংঘাতের কালে তিনি কখনো জবন, আবার কারো কাছে তিনি কাফির। তবে তিনি চেয়েছেন বৈচিত্র্য মাঝে সুন্দরকে আবিষ্কার করতে। নজরুল মূলত বাঙালি হিন্দু এবং মুসলিমের একটা ঐক্য চেয়েছেন। ভারতীয় পুরাণ বা হিন্দু ধর্মকেন্দ্রিক লেখা লিখেছেন, তখন মনে হয় যে নজরুলের চাইতে বড় হিন্দু আর কেউ নয়। পাশাপাশি মুসলিম বিষয় নিয়ে লিখছেন, কারবালা নিয়ে লিখছেন, তখন মনে হয় যে নজরুলের চাইতে এত ধর্মনিষ্ঠ মুসলিম আর কেউ হতে পারেন না। নজরুলের জীবন নানা সংকটে কেটেছে, তাই তো তিনি জানতেন সংকট উত্তরণের মূল মন্ত্র। নজরুল বা রবীন্দ্রনাথ সম্পর্কে নয়, সারা পৃথিবীরই বড় লেখকের সম্পর্কে প্রযোজ্য। তাদের রচনা যেমন তাদের কালকে প্রতিফলিত করছে, তেমনি তার মধ্যে একটা চিরকালীনতা আছে, যার জন্যে পরবর্তীকালে যে কোনো সময় তাদের রচনা মানুষকে আনন্দ দিয়েছে, প্রেরণা দিয়েছে, উদ্বুদ্ধ করেছে। আমি চিরতরে দূরে চলে যাই। একটি ঝরা ফুল বুকে নিয়ে গভীর ভালোবাসায় কবিকে স্মরণ করি, আর মনে মনে বলি, তোমাকে পেয়েছি আমরা কবি, আমাদের দ্রোহে আর প্রেমে। তোমার বাঁশের বাঁশুড়ি কেউ কেড়ে নিতে পারেনি, এখনো তা বেজে চলেছে বাঙালির অন্তর। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 1 সেপ্টেম্বর থেকে বাড়ছে গ্যাস ও বিদ্যুতের দাম। গ্যাসের চুলায় মাসিক বিলে বাড়তি যোগ হচ্ছে 200 টাকা করে। বিদ্যুতে বাড়ছে 2.93%। রাঙামাটি থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর এক সদস্য আটক, অস্ত্র, ঘোড়া ও আরাকান আর্মির পোশাক জব্দ। মিয়ানমার থেকে পঞ্চম দফায় ফেরত আনা 25 নাবালককে স্বজনদের কাছে হস্তান্তর। 100 জনকে ছেড়ে দেয়া হলো নিজ জিম্মায়। ঈদুল আজহায় পশু কোরবানির জন্য রাজধানী এবং সকল বিভাগীয় ও পৌর এলাকায় নির্দিষ্ট স্থান নির্ধারণ, হাসপাতাল ও রেল লাইনের পাশে পশুর হাট না বসানোর সিদ্ধান্ত। এবং প্রতিদিনই ভাঙছে গাইবান্ধায় করতোয়া নদীর বাঁধ। গ্রামের পর গ্রাম প্লাবিত, এখনো পানিবন্দী কুড়িগ্রামের 1.5 লক্ষাধিক মানুষ। ক্ষতির মুখে রোপা, আমনাবাদ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।